দেখো, তোমাদের আর একটা ক্লাস আমি পাঠাচ্ছি ভাষার ইতিহাসের। টেক্সট একদিন করাবো, ভাষার ইতিহাস করাবো, সাহিত্য ইতিহাস করাবো, সেরকম ইচ্ছা আছে আর কি। তো ভাষার ইতিহাসের সিলেবাসটা তোমরা জেনেছো অলরেডি, তবু আমি বলে দিচ্ছি যে ভাষার ইতিহাসটা 4-5টা পার্ট আছে, আমাদের চ্যাপ্টার আছে। যেমন ধরো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, বাক্যতত্ত্ব, আর ভাষা বিজ্ঞানের শাখা, ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। এই হচ্ছে মোট তোমাদের আলোচ্য বিষয়। এখন বিস্তারিতভাবে আর ডিটেলে আলোচনা করতে গেলে, বোঝাতে গেলে, তাহলে তোমাকে একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকতে হবে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে, যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের পক্ষে সুবিধে, কারণ যে ধরনের টপিকসগুলো আছে অ্যাকচুয়ালি অনার্স লেভেলে, তারা যারা অনার্স নিয়ে পড়বে বাংলা নিয়ে, তাদের পক্ষে এইগুলো সুবিধা হবে। সব সাবজেক্টেরই ক্ষেত্রেই তাই, সায়েন্সেও তাই, ফিজিক্স কেমিস্ট্রিও তাই, কিছু পার্ট অ্যাডভান্স ঢোকানো আছে, সেই জন্যই খুব ডিফিকাল্ট। কিন্তু এই সিলেবাস এত বেশি লেন্দি, এত বেশি ডিটেলে পড়াশোনা করতে হবে, যদি মনে করি যে সব শিখবো, তাহলে কিন্তু সমস্যা বিরাট, তাহলে অনেক চাপ নিতে হবে। কিন্তু আমরা ওইটা চাই না। ছেলেদেরকে আমরা মোটামুটি যেগুলো এ যাবৎ যা আসে সেটাকে খুব সিম্পল করে, সহজ করে, সেই কয়েকটা বিষয়কেই প্রশ্নের আকারেই সেগুলোকে আমরা তুলে ধরবো, যেগুলো তোমরা নিতে পারবে। কিন্তু খুব বেশি গভীরে ঢোকা যাবে না, কেননা এটা 12-এর আলোচনার বিষয় নয়। এত লিঙ্গুইস্টিক্সটা এরা দিয়েছে এভাবে। এখন ধ্বনিবিজ্ঞান, যদি প্রথম ধ্বনিতত্ত্বটা নিয়ে আলোচনা করি, ধ্বনি সম্পর্কে একটা আলোচনা আছে, একটা বেসিক্স ধারণা তোমাদের আছে যে ধ্বনি কাকে বলে, ধ্বনিতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান, এইগুলো আমাদের এখন আলোচ্য বিষয়। যেহেতু ভাষার ইতিহাস, এই গ্রামার যেমন টেনে পড়েছে এমন নয়, এই ভাষার ইতিহাসটা একটু লিটারেচার সেন্স নিয়ে, মানে তাত্ত্বিক ভাবনাগুলো আর কি, লিঙ্গুইস্টিক্স গোছের আর কি। এখন ধ্বনিতত্ত্ব, ভাষা বিজ্ঞানের যে শাখা ধ্বনি সম্পর্কিত আলোচনা করে, তাকে ধ্বনিতত্ত্ব বলে। ধ্বনিতত্ত্বের আবার কতগুলো ভাগ আছে, ধ্বনি বিজ্ঞান আর ধ্বনিতত্ত্ব, এটাকে যদি দুটো ভাগ করি, ধ্বনি বিজ্ঞান আর স্বনিম বিজ্ঞান। ধ্বনি বিজ্ঞান কী করে? ধ্বনি বিজ্ঞান উচ্চারণগত, শ্রুতিগত এবং সুর তরঙ্গগত বিষয় নিয়ে আলোচনা করে। ধ্বনির যে উচ্চারণ, সেগুলো নিয়ে আলোচনা করে। শ্রুতিগত, শ্রবণযোগ্য যে বিষয়টা হয়, সেটাকে আলোচনা করি আমরা। আর ধ্বনিতত্ত্ব কী করে? ধ্বনিতত্ত্ব তার ব্যবহারিকটা দিকটা আলোচনা করে ধ্বনির। এখন আমরা যেটা বেশি আমাদের আসে ঘুরে ফিরে ধ্বনিবিজ্ঞান থেকে, প্রত্যেক বছরই একটা করে বড় কোশ্চেন আসে সব চ্যাপ্টার থেকেই, কখনো ধ্বনিতত্ত্ব থেকে, কখনো রূপতত্ত্ব থেকে। যে বছর রূপতত্ত্ব সে বছর ধ্বনিতত্ত্ব থেকে আসবে, এরকম আর কি ব্যাপারটা। কাজেই ধ্বনিবিজ্ঞান অনেকগুলো টপিক্সের মধ্যে থেকে হয়, তার মধ্যে আমরা কয়েকটা জিনিস আলোচনা করব এবং লিখে পাঠাবার চেষ্টা করব, বুঝেছ? ধ্বনিবিজ্ঞানের যে বেসিক্যালি যে ধ্বনিগুলো আলোচনা হয় বাকযন্ত্রের সাহায্যে, বাকধ্বনি, তাহলে বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারণ হয় সেগুলোই তো বাকধ্বনি। বাকধ্বনির দুটো রূপ, একটা স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি, আমরা জানি। আর ধ্বনি আর বর্ণের সম্পর্কটা খুব সহজ নয়, কিন্তু দুটোই এক মনে হবে, অথচ এক নয়। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলি আমরা, কিন্তু ধ্বনি হচ্ছে যে একটা স্বল্পতম প্রয়াসে বাকযন্ত্রের শব্দ প্রয়াসে উচ্চারিত একটা অংশ বিশেষ সাউন্ড। তো সেটাকে যখন ভাষায় রূপ দেওয়া হয়, লিখিত রূপে, তখন সেটা বর্ণ হয়ে যায়। এই হচ্ছে বিষয়টা। এখন বাকধ্বনি, যেহেতু এগুলো সব বাকধ্বনির দুটো ভাগ, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি। এগুলো তো জানি মোটামুটি, কত সেই কোন সময় পড়েছ, তো মনে রাখা তোমাদের পক্ষে সম্ভব নয়। তার মধ্যে বাকধ্বনি যেমন দুটো রূপ, তেমনি ধ্বনিতত্ত্বের ধ্বনিমূল কাকে বলে, বা স্বনিম কাকে বলে, এই যে উচ্চারণ, এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা কিন্তু জানবো আস্তে আস্তে। এই ধ্বনিমূল হচ্ছে তোমার কি বলে, একটা ধ্বনির ক্ষুদ্রতম একটা অর্থপূর্ণ একক।
যতগুলো ধ্বনি আমরা যে উচ্চারণ করি একটা 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 অর্থপূর্ণ একক আর ধ্বনিমূলটা। ধ্বনিমূল মানে যেটা হচ্ছে যে তোমার মূল ধ্বনিটাকে আমরা যেখানে পাই, ধ্বনিমূল একটা কল্পনা আর কি। ক ধরো একটা ধ্বনিমূল, ল একটা ধ্বনিমূল। তাহলে এই ধ্বনিমূল কে ধ্বনিমূল অনুসারেই কিন্তু আবার দুটো ভাগ আছে ধ্বনিমূল অনুসারে, বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি, তাই তো? বিভাজ্য ধ্বনি বিশ্লেষণযোগ্য, এইগুলো পরীক্ষা ঘুরে ফিরে আসে। যেগুলো আসবে সেগুলোই আমরা বলবো, আলোচনা করবো এবং লেখাবো। বিভাজ্য ধ্বনি কি? যাকে বিশ্লেষণ করা যায়, বিভাজ্য বিশ্লেষণযোগ্য। কোনো একটা ধ্বনিকে কতগুলো ধ্বনির সম্মিলিত রূপের যে একটা শব্দ হয় ধ্বনি, যেমন ধরো পাখি, পাখি, তাহলে পাখির কটা ধ্বনি আছে? প, আ, খ আর ই, চারটে ধ্বনি আছে। চারটে ধ্বনির সমন্বয়ে পাখি হয়েছে। এটা একটা, তাই তো? এই পাখি শব্দের ধ্বনিটা উচ্চারণ হচ্ছে, গোটা ধ্বনিটা। তাহলে চারটে ধ্বনির সমন্বয়, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তাহলে এইগুলোকে একে বিশ্লেষণ করা যায়। ধ্বনিকে যখন বিশ্লেষণ করা যায় সেটা বিভাজ্য ধ্বনি। আর যখন বিশ্লেষণ করা যাবে না, করা যাবে ঠিকই, কিন্তু করা গেলে তার অর্থটা পাওয়া যাবে না। অখণ্ড এককভাবে অবিচ্ছিন্নভাবে সেটা উচ্চারণ হয়, একটা বাক্যের মতো অথবা চরণের, কবিতার লাইনের মতো। পাখিরা গান গায়, পাখিরা গান গায়, এই দুরকম স্বরে উচ্চারণা করলাম। পাখিরা গান গায় আর পাখিরা গান গায়, এই যে ভ্যারিয়েশন, এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য অনেকে অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনি যাকে বিশ্লেষণ করে দেখানো যাবে না। পাখিরা বিশ্লেষণ করতে পারি, গান বিশ্লেষণ করতে পারি, আমি গায় করতে পারি, কিন্তু বিশ্লেষণ করলে যে অর্থটা পাখিরা গান গায় এটাতে অর্থটা বোঝাচ্ছে সেটা আসবে না। এই অর্থটা বোঝাবার জন্যই অবিভাজ্য ধ্বনি বলা হয় একে, তাই তো? অবিভাজ্য ধ্বনি বলা হয়। এবং অবিভাজ্য ধ্বনির ক্ষেত্রে কতগুলো ভাগ আছে, সেই ভাগগুলোই অবিভাজ্য ধ্বনি অন্তর্ভুক্ত। যেমন ছেদ, জ্যোতি, বিরাম, স্বরাঘাত, সুরতরঙ্গ, এগুলো হচ্ছে অবিভাজ্য ধ্বনির অংশ। মনে রাখতে হবে কিন্তু, এরা অবিভাজ্য ধ্বনির অংশ। তাহলে ধ্বনিমূলকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, একটা অবিভাজ্য ধ্বনি। আচ্ছা, এছাড়াও আমরা যেটা পাবো গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি। গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি কেন? এর গঠন অনুসারে ধ্বনির যে উচ্চারণ, ধ্বনির যে ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনি বলে, তার যে পারস্পরিক সম্পর্ক অবস্থানগত দিক থেকে, ধরো একাধিক ব্যঞ্জনধ্বনি পাশাপাশি বসে যে ধরনের ধ্বনি সৃষ্টি করে সেটা হচ্ছে গুচ্ছধ্বনি। গুচ্ছধ্বনি, গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি আমি পাঠাবো। কাকে বলে না, গুচ্ছধ্বনি হচ্ছে পাশাপাশি ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটলে গুচ্ছধ্বনি, পাশাপাশি ব্যঞ্জনধ্বনির সমাবেশ ঘটলে গুচ্ছধ্বনি বলা হয়। যেমন কয় তয়, পয় পয়, চয় চয় ইত্যাদি। কয়তয় মানে রক্ত, র কয়তয়, এই কয়তয়টা হচ্ছে গুচ্ছধ্বনি। গপ্প, গ পয় পয়, পয় পয়টা গুচ্ছধ্বনি। উচ্চ, চয় চয়টা গুচ্ছধ্বনি, তাই তো? মত্ত, তয় তয়টা গুচ্ছধ্বনি। আর যুক্তধ্বনি কেমনটা? যুক্তধ্বনিও কিন্তু, যুক্তধ্বনিও ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলির যখন ব্যঞ্জন ধ্বনির যে সমাবেশ ঘটে, সেই সমাবেশ হয় অবিচ্ছেদ্য রূপে, বেশ অবিচ্ছেদ্য পাকাপুক্ত। ব্যঞ্জনধ্বনিগুলির সমাবেশ যখন এক ঘন সন্নিবিষ্ট এবং পাকাপোক্তভাবে হয়, যেসব ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলির মধ্যে যে অবিচ্ছেদ্য রূপ ধরা পড়ে এবং ধ্বনির শব্দের আদিতে যুক্তধ্বনি বসে, আর গুচ্ছধ্বনি যখন একটা শব্দের শেষে বা মাঝে বসে, আদিতে বসে এবং দল সীমা থাকে না।
এই যে যুক্ত ধ্বনিটা ব্যঞ্জন ধ্বনিগুলির পাশাপাশি সমাবেশ কিন্তু একত্রিত পাশাপাশি সমাবেশ কিন্তু পাকাপোক্তভাবে, ও কিন্তু পাশাপাশি সমাবেশ হয়েছে, কিন্তু একে দেখ বোঝা যাবে, বিচ্ছিন্ন করা যাবে, একে কিন্তু বিচ্ছিন্ন করা যাবে না চট করে। যেমন প্র, তাহলে ধ্বনির আদি ধ্বনিতে, দলের আদিতে প্র, ত্র, ত্রি ইত্যাদি ইত্যাদি, এগুলো যে যুক্ত ধ্বনি, এগুলো কি বলা হয়? যুক্ত ধ্বনি।